মুহূর্তে হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন, ভরতপুরের বিধায়ক, এবং ইনসিডেন্টালি আজকে পর্যন্ত অফিসিয়ালি রাজ্য বিধানসভার রেকর্ড অনুযায়ী ভরতপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক, জনতা উন্নয়ন পার্টির সর্বেসর্বা হুমায়ুন কবির আমার সঙ্গে সরাসরি। হুমায়ুনবাবু, নির্বাচন ঘোষণা হয়ে গেল। যে নির্বাচন নিয়ে আপনার এত বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসে, দুদফায় নির্বাচন হবে, নিশ্চিতভাবে আপনার সব থেকে বেশি নজর থাকবে আপনার নিজের জেলায়, আপনি অন্যান্য জায়গাতেও প্রার্থী দেবেন বলেছেন ইতিমধ্যেই। আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা কি এই দুদফায় নির্বাচন নিয়ে হুমায়ুনবাবু? আমার প্রাথমিক প্রতিক্রিয়া এটাই যে ইলেকশন কমিশনার মিস্টার গণেশ কুমার যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ বিগত 2021 সালের বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট হয়েছিল, 2024 সালের পার্লামেন্টেও 7 দফায় ভোট হয়েছিল, আর এবারে 2026-এর অ্যাসেম্বলি ইলেকশনে 294টা আসনে যথাক্রমে 142 আর 152 দু দফায় যে নির্বাচনের চমকপ্রদ ঘোষণা তিনি করেছেন, আমি বলবো ইলেকশন কমিশন যেন দফাটায় রফা না করে দেয়। ইলেকশনের নামে যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে দফা রফা না করে। ইলেকশন কমিশনের মরাল ডিউটি স্বচ্ছভাবে, শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, আশঙ্কা প্রকাশ করছেন নাকি? বলুন। আশঙ্কা প্রকাশ করছেন কমিশনের ভূমিকা? হ্যাঁ, দফা রফা হতে পারে, কারণ 2 দফায় ভোট মানে এর আগে 8 দফাতেও শান্তিপূর্ণ করতে পারেনি, 7 দফাতেও শান্তিপূর্ণ ভোট পশ্চিমবাংলার ক্ষেত্রে হয়নি। ভারতবর্ষের অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষ হিসাবে এটা গর্ব করে বলতে পারি না যে শান্তিপূর্ণ ইলেকশন বা সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করে বাড়ি ফিরবে। এটা বিগত দিনে অনেক রেকর্ড আছে। তাই ইলেকশন কমিশন 2 দফায় যে ভোট করার ঝুঁকি নিয়েছে, অর্থাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। আমি গণেশ কুমারকে বলবো, আপনি যেন এই ইলেকশনের মধ্যে কোনো ব্যক্তির যেন জীবনহানি না ঘটে, রক্তক্ষয়ী কোনো ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট প্রদান করতে পারে সেটা ইলেকশন কমিশনকে। হাজারদুয়ারিতে ভোট করাতে এসে যেন যারা ভোটের দায়িত্বে রয়েছেন, সেই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা যেন না যায়। এই ছবি তো আপনার জেলায় দেখেছি, হাজারদুয়ারিতে গেছেন সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। অবশ্যই এর আগে ভোটে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারিতে টুরিস্টিজম স্পটে ঘুরতে বেরিয়েছিল ইলেকশনের দিনে। এবার বলবো ইলেকশন কমিশন যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে এখানে পাঠাবেন বা ডিপ্লয় করবেন, তারা যেন এরকম কোনো টুরিস্ট স্পটে ঘুরতে না যায়, তারা যেন তাদের ডিউটিটা করে, এবং কোনো রক্তক্ষয়ী কোনো ঘটনা যেন ইলেকশনের ওই 23 এপ্রিল আর 29 এপ্রিল 2026 যেন না ঘটে, এবং কাউন্টিং এর দিনে হুমায়ুনবাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু মন দিয়ে শুনবেন। নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, হ্যাঁ বলুন, 4টের সময় বলুন, তারপর থেকে এই 5টি রাজ্যে নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গিয়েছে। আর কোনো উন্নয়নমূলক কাজকর্ম, ঘোষণা ইত্যাদি যা নির্বাচনে প্রভাব ফেলে কেউ করতে পারবেন না, কোনো সরকারি স্তরের আধিকারিক ছাড়া কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এমন কোনো কাজে যেতে পারবেন না। কিন্তু এখানেই আপনার টুইস্ট হুমায়ুন কবির, আপনি এমন একটি কর্মসূচি নির্বাচনের আগে থেকে হাতে নিয়ে রেখেছেন যেখানে আপনি গেলে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত কোনো আইনে আপনাকে আটকাতে পারবে। আপনি নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু আপনি একটি মসজিদের কর্মসূচি নিয়ে রেখেছেন, এবং ধর্মস্থানের সঙ্গে জড়িত কোনো কর্মসূচিকে উন্নয়নমূলক কর্মসূচি সরাসরি বলা যাবে না। এটা আপনার ব্যক্তিগত উদ্যোগ নয়, এটা সরকারি উদ্যোগ নয়, কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রতিনিধি হিসেবে বা প্রার্থী হিসেবে আপনি ঘন ঘন এই কর্মসূচিতে যাবেন এবং থাকবেন। এ রাজ্যে আপনার সব থেকে বড় প্রতিপক্ষ বলে আপনি যাদের প্রচার করেন, যাদের কথা বলেন, যাদের সঙ্গে আপনার এত আকছি বিজেপি। আমি একমাত্র ভারতের, স্বাধীন ভারতের রাজনীতিতে অযোধ্যা যতদিন পর্যন্ত রাম মন্দির প্রতিষ্ঠা হয়নি তার আগে পর্যন্ত দফায় দফায় বিভিন্ন নির্বাচনের আগে কর সেবা বা রাম মন্দির সংক্রান্ত কর্মসূচি ঘোষণা ছাড়া আর এমন কৌশলী পদক্ষেপ কোনো রাজনৈতিক দলের মনে করতে পারছি না যে সরকারি না হয়েও এমন প্রবলভাবে নির্বাচনের আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচনের বিধি চলাকালীন তার মধ্যে অংশগ্রহণ করে যায়। আপনি তো এটা করবেন? দেখুন, ইলেকশন আচরণবিধি তখনই লাগু হয়, এমসিসি তখনই লাগু হয় যখন
কোড অফ কন্ডাক্ট চালু হয় ইলেকশন কমিশন যখন আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেন তখন থেকে। আর আপনি এটাও জেনে রাখবেন যে যে কোনো ডেভেলপমেন্টে সরকারি বেসরকারি যে কোনো ওয়ার্ক অর্ডার যদি আগে থেকে অনগোয়িং প্রসেসে থাকে তাহলে সেটাকে কোনোদিন এমসিসি মডেল কোড অফ কন্ডাক্টে কোনো বাধা নেই। না, সে তো জানি আমার না, এটা সেটা আমি জানি, কিন্তু আপনারটা তো 22 সরকারি বেসরকারিও নয়, আপনি এমন 11 একটা ফেব্রুয়ারি প্রকল্প নিয়েছেন যে 11 প্রকল্পে ফেব্রুয়ারি কেউ আপনাকে বাধা দিতে পারবে না, 2025 কিন্তু আপনি কাজটা করে যাবেন এবং তাতে ভোটে প্রভাব পড়ার সম্ভাবনা, প্রভূত সম্ভাবনা আছে। সেটা কোনো রাস্তা খোঁড়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যখন কোনো ওয়াক অর্ডার আজকে 15ই মার্চ 2026 বিকেলবেলায় আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশন যখন মডেল কোড অফ কন্ডাক্টের ইলেকশনের বিজ্ঞপ্তি নোটিফিকেশন করেছে তারপর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। হুমায়ুন কবিরের তার আগে মসজিদ পর্যন্ত কি- আজকে হুমায়ুন মমতা কবিরের- ব্যানার্জিও দেখেন হুমায়ুন কবিরের 8 মসজিদের ঘন্টা আগে কর্মসূচি, 8 হুমায়ুন ঘন্টা কবিরের আগে তিনি মসজিদের- কোনো বেনিফিশিয়ারিকে হুমায়ুন সুবিধা পাই কবিরের দেওয়ার জন্য মসজিদের তিনি উন্নয়নমূলক ঘোষণা কর্মসূচি করেছেন কি জনতা সরকারি উন্নয়ন পার্টি রাস্তা খুঁড়বে? কর্মচারীদের ডিএর কথা ঘোষণা করেছেন। বুঝলাম, কিন্তু হুমায়ুন হ্যাঁ? কবিরের মসজিদের পরবর্তী কর্মসূচিগুলো কি বলুন। আপনার জনতা উন্নয়ন পার্টির সিট জেতার রাস্তা খুঁড়বে? রাস্তা খোঁড়ার কোনো বিষয় না। বাবরি মসজিদের কাজ 11ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং 15ই ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে একটা বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিকে আমার ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে তাদের ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিয়েছে। মার্চ আর এপ্রিলে কাজেই কি হবে? আজকে 15ই মার্চ বিকেলবেলা এসে হ্যাঁ মার্চ আর এপ্রিলে কি কি কর্মসূচি আছে? কি বলছেন? মার্চ আর এপ্রিলে আর কি হবে? মার্চ আর এপ্রিলে আজ থেকে রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক একটা দলের কর্ণধার হিসেবে এবং আমি একজন দুটো বিধানসভায় কন্টেস্ট করব, সেই ব্যাপারে মনোনিবেশ করব। আমার রাজনৈতিক দলকে যাতে মানুষের কাছে তুলে ধরা যায়, একটা স্বচ্ছ ভাবমূর্তি সরকার আগামী দিনে প্রতিষ্ঠা করা যায়, সেটাই আমার টার্গেট। অসমাপ্ত ঈদগাতে কোনো নামাজ হবে কি? হ্যাঁ, ঈদের নামাজ হবে, আমি নিজে প্রেজেন্ট থাকব। ঈদের নামাজ ওখানে হবে। গত শুক্রবারেও ওখানে আমি জুম্মার নামাজে উপস্থিত ছিলাম বেশ, এবং আগামী হুমায়ুন বাবু, শুক্রবার শেষ যদি ঈদ প্রশ্ন হয় আপনাকে। সেখানেও ধর্মাচরণ উপস্থিত থাকবো, শনিবার যদি ঈদ হয় ধর্মাচরণ সেখানেও করতেই উপস্থিত পারেন থাকবো। আপনি বা যে কেউ করতেই পারেন। আপনাকে নির্দিষ্ট করে প্রশ্নটা করছি। আপনার আগে ছিলেন অর্জুন সিং, তিনি বলছেন অর্জুন সিং সাধু সন্ন্যাসী হয়ে যায়নি, অর্জুন সিংই আছে। সরাসরি প্রশ্ন আপনাকে করছি, আপনার খারাপ লাগতে পারে কিন্তু এটা আপনার মুখ থেকে শুনতে চাইছি। আপনার বিরুদ্ধে পোলারাইজেশনের অভিযোগ তুলেছিল আপনার বিরোধীরা, আপনি কি সেই অর্জুন সিংই আছেন? মাফ করবেন, সেই হুমায়ুন কবিরই আছেন, নাকি যে হুমায়ুন কবির বলে যে আমি তৃণমূলের জন্য ওটা করেছিলাম সেই হুমায়ুন কবির পাল্টে গেছে? দেখুন, আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে পাটকেল ছুড়ব। ঢিল ছুড়লে তার জন্য আমি রসগোল্লা দেব না, তার জন্য কোনো ছানা বড়া উপহার দেব না। হুমায়ুন কবিরকে কেউ যদি ঢিল ছুড়ে তার জন্য পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সে অর্জুন সিং হতে পারে, শুভেন্দু অধিকারী হতে পারে, মমতা ব্যানার্জি হতে পারে, অভিষেক ব্যানার্জি হতে পারে। অসংখ্য কারোর ধন্যবাদ। জন্য